আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে শিখলাম হলো যে হাউ টু রিড ফিজিওলজি। হ্যাঁ, হাউ টু রিড ফিজিওলজি আমরা শিখলাম। এখন আমরা যেটা শিখব সেটা হলো হোয়াই টু রিড ফিজিওলজি। ওকে, তো এই হোয়াইটা জানার জন্য আমি আজকে একটা ডেমো দেখাবো, জাস্ট একটা ডেমো। হ্যাঁ, আমরা যদি একটু যাই তাহলে আমরা একটা ডেমো দেখবো আজকে। ডেমোটা হলো আমাদের বডিতে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটাকে বলা হয় রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এটাকে বলা হয় RAAS। ওকে, এটা কিন্তু মেইনলি আমাদের ফিজিওলজির পড়া। এটা আমাদের ফিজিওলজি এর পড়া, বুঝছো? এটা দেখো যে CBS এর আইটেম নাম্বার 7 ব্লাড প্রেশার, এখানে একটা টপিক লেখা আছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। এইটাকেই সিস্টেম বলা হয় RAAS। ঠিক আছে, এইখানে এটা দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা কেন ইম্পর্টেন্ট, এই মেকানিজমটা কেন ইম্পর্টেন্ট, এই মেকানিজমটা কেন ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি একটু আলোচনা করব, যাতে তোমার ইজি হয় বোঝা এবং ফিজিওলজি পড়ার গুরুত্বটা বুঝতে পারো। ওকে, শুরু করা যাক। তো আমাদের এখানে লেখা আছে দেখো রেনিন, তাই না? রেনিন, আমরা সবাই জানি রেনিন শব্দটা আসলে, রেনিন একটা হরমোন, এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হলো রেনালে। তো অ্যাকচুয়ালি এই রেনাল থেকেই কিন্তু রেনিন কথাটা আসছে। ওকে, আমি তোমাকে বলি, যেটা হলো আমাদের রেনিন, এই রেনিনের শেষে কি লেখা আছে? কি দেখো তো, ইন। আর একটা শব্দ আছে আমাদের হলো PROTEIN, ইন। তো ময়রাব্বা নট 100%, সবসময় না, মোর দ্যান 90%-এর ক্ষেত্রে কোনো পদার্থের শেষে, বায়োলজির ক্ষেত্রে বলো অথবা ফিজিওলজির ক্ষেত্রে বলো বা MBBS-এর পড়াশোনার ক্ষেত্রে, তুমি যখন দেখবা কোনো কিছুর শেষে ইন আছে, দ্যাট ইজ এ হিউজ পসিবিলিটি যে এটা হলো একটা প্রোটিন জাতীয় পদার্থ। কী জাতীয় পদার্থ? প্রোটিন। ওকে, প্রোটিনের শেষে ইন, কোনো কিছুর শেষে ইন, তাহলে এটা বোঝাচ্ছে রেনিন কী জাতীয় পদার্থ? একটা প্রোটিন জাতীয় পদার্থ। আর এটা কোথা থেকে আসে? রেনাল থেকে আসতে। তো রেনালের শুধুমাত্র রেন নেওয়া হয়েছে আর প্রোটিনের ইন নেওয়া হয়েছে, দুইটা মিলে যে নতুন শব্দটা তৈরি হয় তাকে বলা হলো রেনিন। তাহলে রেনিন কোথায় পাওয়া যায়? রেনালে পাওয়া যায়। ঠিক আছে, আর তোমরা আশা করি HSC-তেই পড়ছো অ্যাঞ্জিওটেনসিন জিনিসটা কোথায় পাওয়া যায়। এটা আমাদের থাকে কিন্তু লিভারে। কোথায় থাকে বলো? লিভারে। কী রূপে থাকে? অ্যাঞ্জিওটেনসিনোজেন নামে থাকে, বুঝেছে? অ্যাঞ্জিওটেনসিনোজেন। এইটা পরবর্তীতে কয়েকটা ধাপ পার হয়ে কিসে রূপান্তরিত হয়? অ্যাঞ্জিওটেনসিনে রূপান্তরিত হয়। এই হলো সেই অ্যাঞ্জিওটেনসিন। ওকে, এগুলো আমরা বলতেছি তোমাকে, এখনই থামো। তাহলে বলো তো, লিভার থেকে কি আসে? অ্যাঞ্জিওটেনসিনোজেন। আশা করি তোমরা এটা জানো যে কোনো শব্দের শুরুতে যদি দেখো যে প্রো লেখা আছে আর শেষে যদি দেখো যে জেন লেখা আছে, তাহলে এটা কিন্তু বোঝায় সে নিষ্ক্রিয়, সে নিষ্ক্রিয় অথবা ইনঅ্যাক্টিভ, সে কাজ করতে পারে না। তাহলে তাকে কাজ করার জন্য তাকে কী করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে গেলে যে ইনঅ্যাক্টিভ অংশটা, এটাকে সরায় দাও, তাহলে কি হয়? অ্যাঞ্জিওটেনসিন। তাহলে অ্যাঞ্জিওটেনসিন হলো অ্যাক্টিভ ফর্ম। তাহলে সে কী করতে পারে? কাজ করতে পারে। এর দ্বারা কি হয়? কাজ করা হয়। ঠিক আছে, এরপরে দেখো এখানে আরেকটা কথা লেখা আছে, সেটা হলো অ্যালডোস্টেরন। তোমরা এটাও জানো যে অ্যালডোস্টেরনও কিন্তু একটা হরমোন। হ্যাঁ, এটা কোথায় থেকে রিলিজ হয়? এইটা রিলিজ হয় কিন্তু অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। আচ্ছা, মনে করো এটা মনে করো হলো কিডনি। কিডনি, ঠিক আছে? তোমরা জানো যে কিডনির উপরে এখানে একটা কি থাকে? গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডটার নাম কি? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড মানে কি? অ্যাড শব্দটা আসছে হলো অ্যাডজাসেন্ট থেকে। অ্যাডজাসেন্ট মানে কি? সংলগ্ন। রেনাল মানে কি? বৃক্ক অথবা কিডনি, তো তোমরা জানো। আর গ্ল্যান্ড মানে তো বোঝো যে গ্রন্থি। তাহলে অর্থটা কী দাঁড়ালো বলো তো? বৃক্কের সংলগ্ন গ্রন্থি। তাহলে এই হইল আমাদের বৃক্ক, এই হইল রেনাল। তো এই রেনালের উপরে এই অংশটা আছে, এই গ্ল্যান্ডটা আছে, তাই এটাকে কী বলা হয়? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আমরা কিন্তু আরেকটা জিনিসও জানি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা আছে এটাকে কিন্তু আবার সুপ্রা রেনাল গ্ল্যান্ডও বলা হয়। সুপ্রা রেনাল গ্ল্যান্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ সুপ্রা? সুপ্রা মানে হলো উপরে, রেনাল মানে কিডনি, কিডনির উপরে। দেখো তো কিডনির উপরে আসে না? তাহলে কী বলে? সুপ্রারেনাল গ্ল্যান্ড। তো যাই হোক, এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে তোমরা একটা জিনিস জানো যে এরকম করে কিন্তু দুটো অঞ্চলে ভাগ করা হয় এটাকে।
এই ভেতরের অঞ্চলটাকে বলে কিডনির মেডুলা, বাইরের অঞ্চলটাকে কি বলে? কর্টেক্স। তেমনই এই যে আমাদের ইয়াটা আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, এটাকেও দুইটা অঞ্চলে ভাগ করা হয়। যেটা বাইরের অঞ্চল সেটাকে বলা হলো কর্টেক্স। কর্টেক্স শব্দের অর্থই বাহির, এই কথাটা মনে রাখবা, কর্টেক্স শব্দের অর্থই বাহির। আর ভেতরের দিকে যেটা থাকে ওটাকে বলে মেডুলা। মেডুলা মানে হলো মধ্য অথবা মাঝ অথবা মজ্জা, যাই বলো তুমি, বুঝা গেছে? তো এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা আছে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স অঞ্চলটা, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স অঞ্চলটা, এইখান থেকে হরমোন বের হয় হলো অ্যালডোস্টেরন। ওকে, তাহলে আমরা এই যে সিস্টেমটা দেখতেছি, এই সিস্টেমে আসলে কয়জন কাজ করবে, কয়টা হরমোন কাজ করবে? 3টা হরমোন। 1 নম্বরে হলো রেনিন, যেটা আসে হলো রেনাল থেকে অথবা কিডনি থেকে। 2 নম্বরে হলো অ্যানজিওটেনসিনোজেন, মনে করো অ্যানজিওটেনসিনোজেন, সেটা কোথা থেকে আসে? লিভার থেকে। এরপরে কি আসে? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কোথা থেকে আসে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসে। তাহলে খেয়াল করে দেখো তো, এইটা একটা অঙ্গ, এইটা একটা অঙ্গ, এইটা একটা অঙ্গ, তিনটা অঙ্গ থেকে আসে। তাহলে এটা একটা এমন সিস্টেম যেটা মাল্টিপল অর্গানে কাজ করে, মাল্টিপল অর্গান ইনভলভ হয়ে কাজ করে। সেই জন্য দেখো এখানে লেখা আছে যে এটা হলো একটা মাল্টি অর্গান ফিডব্যাক মেকানিজম। এখানে একটা কথা আছে, ফিডব্যাক কথাটা বোঝা জরুরি। যখনই তুমি দেখবা যে কোথাও লেখা আছে ফিডব্যাক, এখন তুমি বলো তো ফিডব্যাক কখন নেওয়া হয়? কোনো একটা কাজ করা হয়েছে, তার বিপরীতে ফিডব্যাক নেওয়া হচ্ছে। কোনো কাজ করা নাই, কিছু নাই, তার বিপরীতে কি কোনো ফিডব্যাক নেওয়া হবে? না। যেমন মনে করো আমি এই যে হাউ টু রিড ফিজিওলজি, হাউ টু রিড বা অ্যানাটমি, এগুলো করতেছি। তা আমি যদি এই কাজটা করি, তারপর না আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা ওটা বুঝলে কি না, কেমন লাগলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে কোনো একটা কাজের বিপরীতে কী নেওয়া হয়? ফিডব্যাক নেওয়া হয়। তাহলে এটা একটা ফিডব্যাক মেকানিজম, মানে কোনো একটা ঘটনা ঘটবে আগে, ওই ঘটনার বিপরীতে এরা কাজ করবে। 3জন কাজ করবে, রেনিন কাজ করবে, তারপরে কে কাজ করবে? অ্যানজিওটেনসিনোজেন কাজ করবে, তারপরে কে কাজ করবে? অ্যালডোস্টেরন কাজ করবে। এবং তারা 3জন কিন্তু 3টা অর্গান থেকে আসতেছে। সেই জন্য এটাকে কী বলা হয়? মাল্টি অর্গান ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে? এটার কাজ কি? এটার কাজ হলো রেগুলেট করা ব্লাড প্রেশারকে। বুঝছো? ব্লাড প্রেশারকে রেগুলেট করা কিভাবে করে? তারা ফ্লুইড এবং ইলেকট্রোলাইটকে ব্যালেন্স করে আর ভাস্কুলার টোনকে ব্যালেন্স করে। তাহলে কয়টা জিনিস পেলাম বলো তো? 3টা জিনিস। 1 নম্বরে হইলো সে ফ্লুইডকে ম্যানেজ করবে, 2 নম্বরে হইলো সে ইলেকট্রোলাইটকে ব্যালেন্স করবে, আর 3 নম্বরে হইলো ভাস্কুলার টোনকে মেনটেন করবে। 3টা কাজ কিন্তু, বুঝা গেছে? ফ্লুইড, তারপরে হইলো ইলেকট্রোলাইট বলতে কি বলতো? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি। আর ভাস্কুলার টোন, যে ভেসেলটাকে বা রক্তনালীটাকে মোটা করবে না রক্তনালীটাকে সরু করবে, এটা সরু এটা মোটা, বুঝা গেছে? এইভাবে কাজ করে। তাহলে ফিডব্যাক মেকানিজম যেহেতু, তাহলে প্রথমে একটা ঘটনা ঘটবে, তারপরে সে চালু হবে, এমনি এমনি তো আর হবে না। তাহলে ঘটনাটা কি ঘটছে জানো? যে কোনো একটা কারণে বা কোনো একটা সমস্যা হয়েছে, যার ফলে তোমার ব্লাড প্রেশারটা কি হয়ে গেছে? কমে গেছে। ব্লাড প্রেশার যদি কমে যায়, তার মানে রক্তের ফ্লো যেটা ছিল বা রেট যেটা ছিল, এটা কমে গেছে, তাই না? আমরা জানি যে 2 কিডনি মিলে প্রত্যেক মিনিটে 1200 ml ব্লাড পায়। 2 কিডনি মিলে 1200 ml ব্লাড পায়, ঠিক আছে? এখন যদি ব্লাড প্রেশার হুট করে কমে যায়, তাহলে কিডনিতে যে ব্লাডের ফ্লোটা যাচ্ছে এটাও কমে যাবে না? তাহলে আগে মনে করো 1200 ml যাচ্ছিল, এখন মনে করো 600 ml যাচ্ছে। তাহলে আমার কিডনি যেটা আছে, এই কিডনি কি হয়ে যাবে? এই কিডনিটা হয়ে যাবে টেনশনে পড়ে যাবে। কেন জানো? কারণ এর বেস্ট ফ্রেন্ডের নাম হলো রক্ত। কিডনির বেস্ট ফ্রেন্ড রক্ত। তাহলে বেস্ট ফ্রেন্ড আসতেছে না, তার প্রিয় মানুষ আসতেছে না, কমে গেছে হুট করে। তাহলে সে ভাববে যে কোনো সমস্যা হয়ে গেছে, ব্লাড প্রেশার কমে গেছে, আমার কাছে রক্ত ঠিকভাবে আসতেছে না, এটা তো সমস্যা, ঠিক আছে? তা তখন কিডনি কি করে? তাহলে কিডনি মানে কি? রেনাল। তাহলে রেনাল কি করে? রেনিন রিলিজ করে। আচ্ছা, পড়াচ্ছি যেহেতু, তাহলে এখানে একটা জিনিস তোমাকে ক্লিয়ার করে দিই। তোমার মনে প্রশ্ন আসা উচিত যে ভাইয়া ব্লাড প্রেশার কমে গেল, টের কেন কিডনি পাইলো? হয় কিডনি। এখানে তোমাকে বুঝতে হবে আমাদের ব্লাডে, আমাদের বডিতে কিছু ইনফরমেশন আছে। এই ইনফরমেশনটা বোঝো। ইনফরমেশনটা হলো সবচেয়ে বেশি পরিমাণে ব্লাড 1500 ml কই থাকে? লিভারে, বুঝা গেছে? তারপরে কত থাকে বলো? 1200 ml ব্লাড কোথায় থাকে? কিডনিতে। আর এরপরে হলো 400 থেকে 500, কোনো কোনো ক্ষেত্রে একটু কম বেশি আছে, সেটা হলো স্প্লিনে যায়। এগুলো আমাদের সবচেয়ে বেশি ব্লাড নেওয়া অর্গানগুলো এরা, ঠিক আছে? তো এখন তোমাকে প্রশ্ন আসতে পারে যে ব্লাড যেহেতু প্রেশারটা হুট করে কমে গেছে, ব্লাড ফ্লোটা কমে গেছে, হ্যাঁ, এই জিনিসটা তাহলে সবার প্রথমে টের পাওয়ার কথা ছিল লিভারের, তাই না?
সবার প্রথমে টের পাওয়ার কথা লিভারে, কারণ তার মধ্যে 1500 ml ব্লাড যায় থাকে, ঠিক আছে না? কিন্তু কিডনি কেন আগে টের পাইলো, এইটা একটু বুঝতে হবে তোমাকে। লিভারে যে ব্লাডটা যায় সেই ব্লাডটা কিন্তু খুব স্লো যায় এবং এর মুভমেন্ট স্লো। কী বললাম? এর মুভমেন্টটা স্লো, কারণ এখানে খাবারের মধ্যে যে রক্তটা যায় না পোর্টাল ইয়া দিয়ে, মনে করে এটা হলো পাকস্থলী পাশে যে পোর্টাল ভেইনটা আছে, হেপাটিক পোর্টাল ভেইন, এটা কিন্তু লিভারে ঢুকে যায়। এই যে মনে করো লিভারে ঢুকে গেল, লিভারে ঢুকে যাওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো প্রসেস হয়, খাবারগুলো শোষণ হয়, ডিটক্সিফিকেশন হয়। তো এখানে কিন্তু রক্ত অনেক সময় ধরে থাকে, বুঝছো? আস্তে আস্তে ক্লিয়ার হয় আর পাস করে দেয়। কিন্তু আমাদের কিডনি যেটা আছে সে কিন্তু প্রত্যেক মিনিটে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া প্রত্যেক 1 মিনিট পর পরে 1200 ml ব্লাড পায়। তার ব্লাডের পরিমাণ হয়তো বা এখানে বেশি, কিন্তু ব্লাডের যে ফ্লোটা বা ব্লাড যে যাওয়া আসা করাটা, এটা সবচেয়ে বেশি লেনদেন করে হলো কিডনির সাথে। সেই জন্য ব্লাডের ফ্লোটা হুট করে কমে গেলে সবার প্রথমে টের পায় হলো কিডনি। লিভারও টের পায়, তবে তার টের পাইতে একটু দেরি লাগে। যখন কিডনি যে বলবে লিভারকে তখনই সে টের পাবে, তার আগে সে টের পায় না, বুঝছো? তো এখন তুমি আমাকে বলো তো, আমাদের কিডনি যখন দেখলো যে তার রক্ত কমে গেছে হুট করে, তখন সে কী রিলিজ করে দিল? রেনিন রিলিজ করে দিল। রেনিনের কাজ কি? রেনিন কার কাছে যায় জানো? রেনিন যায় হলো লিভারের কাছে। লিভারের কাছে যায়। যাওয়ার একটা কারণ আছে। এই যে মনে করো ব্লাড প্রেশারটা কমে গেল, টের পাইলো কে? কিডনি। তাহলে কিডনি টের পাইছে যে ব্লাডের ফ্লো কমে গেছে, ব্লাডের আসতেছে কম, তাহলে ব্লাড প্রেশার কমে গেছে। তাহলে আমাকে কী করতে হবে? ব্লাড প্রেশার বাড়াইতে হবে। মানে ব্যাপারটা এরকম যে মনে করো এইটা হলো একটা ট্যাপ থেকে একটা নল আসছে, এই নল দিয়ে এখন পানি পড়তেছে এরকম করে আস্তে আস্তে চুয়ে পানি পড়তেছে। তো এইটাতে বুঝতেছে কিডনি যে ব্লাড প্রেশার কী হয়ে গেছে? কমে গেছে বা রক্ত কম আসতেছে। কিন্তু তোমরা এটা কাজ করছো কিনা যে এই যদি আমরা কি করি, যে রক্তনালী যে পাইপটা আছে, যে পাইপটা দিয়ে আসতেছে, এই পাইপটার যদি মাথাটা এইখানটাতে মনে করো এইখানে একটা আঙ্গুল আমার, এটা একটা আঙ্গুল দিয়ে এইটাকে আমি একটু চিপে ধরি, তাহলে এটা যখন সরু হয়ে যাবে তখন এখান থেকে পানিটা কিন্তু আর একটু স্পিড দিয়ে বের হবে, ঠিক আছে না? একটু গতিময়ভাবে বের হবে পানিটা। তাহলে এতে কি হবে? যে ব্লাডের ফ্লোটা বাড়বে, ফ্লো রেটটা বাড়বে, স্পিডটা বাড়বে। এই স্পিডটা বাড়ানোর জন্য রেনিন কি করে? লিভারের কাছে যায়। অন্য কারো কাছে যাবে না, লিভারের কাছেই যাবে। কেন? কারণ তার কাছে একটা হরমোন আছে, তার নাম হলো এনজিওটেনসিনোজেন। তাহলে এটা কী অবস্থায় আছে এখন? জেন আছে শেষে, তাহলে সে এখন হলো ইনঅ্যাক্টিভ। তাহলে এই রেনিন কি যাচ্ছে? ব্লাডের ফ্লোটা বাড়াইতে। তাহলে এই রক্তনালীটিকে কী করতে হবে? চাপ দিতে হবে। চাপ দিয়ে কী করতে হবে? শুরু করতে হবে। সেই জন্য আমাকে এনজিওটেনসিনোজেনের কাছে যেতে হবে, কারণ তার কাজ তার নামের মধ্যেই লেখা আছে, এনজিও শব্দের অর্থ হইল রক্তনালী। এনজিও শব্দের অর্থ কি? রক্তনালী। টেনসিনো শব্দটা আসছে টেনশন থেকে, তাহলে টেনশন শব্দের অর্থ কি? চাপ না? চাপ। আর এনজিওটেনসিনোজেন, জেন তো নিষ্ক্রিয়, ঠিক আছে? জেন তো নিষ্ক্রিয়, ওটা সরাই দিছি, তাহলে সক্রিয় হয়ে গেছে। তাহলে অ্যাঞ্জিওটেনসিনের কাজ কি বলতো? রক্তনালীকে কি দেয়া? চাপ দেওয়া। তাহলে রক্তনালী মনে করো আগে এরকম ছিল, তুমি এই রক্তনালীটাকে চাপ দিছো, চাপ দিলে রক্তনালী কী হয়ে যাবে? শুরু হয়ে গেলে ব্লাডের যে ফ্লোটা, সেই ফ্লোটা কী হয়ে যাবে? বাড়ে যাবে, ঠিক আছে না? সেই জন্য দেখো এই কিডনি টের পাইলো কেন, ওটা আমরা বুঝলাম প্রথমে, কেন ওই টের পাবে। তারপর সে কার কাছে গেল? লিভারের কাছে গেল। কেন লিভারের কাছে যাইতে হবে? কারণ তার কাছে অ্যাঞ্জিওটেনসিনোজেন আছে। অ্যাঞ্জিওটেনসিনোজেন একটা হরমোন, যেটা কে তৈরি করে? লিভার তৈরি করে। তাহলে এখন রেনিন কী করে সেটাকে জানো? অ্যাঞ্জিওটেনসিন 1-এ রূপান্তর করে। কিসে রূপান্তর করে বলো? অ্যাঞ্জিওটেনসিন 1। কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 1ও কিন্তু খুব একটা কাজ করতে পারে না, একটু কম কাজ করে। এইটাকে আরও ভালো মতো কাজ করানোর জন্য এটাকে কনভার্ট করে অ্যাঞ্জিওটেনসিন 2-তে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? 2-তে। তো অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে যখন তুমি অ্যাঞ্জিওটেনসিন 2-তে যাও, হ্যাঁ, তখন একটা কাজ করতে হয়। তখন হলো তোমার লাংসের কাছে একটু যাইতে হয়, এবং লাংসকে বলতে হয় যে তোমার কাছে একটা এনজাইম আছে, সেটাকে বলা হয় অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এইটা তুমি একটু আমাকে দাও, যাতে আমি অ্যাঞ্জিওটেনসিন 1টাকে কনভার্ট করে অ্যাঞ্জিওটেনসিন 2-তে রূপান্তর করি। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, বুঝা গেছে? তাহলে এখন অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা হলো, এই অ্যাঞ্জিওটেনসিন 2 কিন্তু আসলে খুবই ফাংশনাল, ফুলি ফাংশনাল একটা জিনিস, খুব কাজ করে। সে কী কাজ করে জানো? সে হলো সোডিয়ামকে এবং পানিকে রিঅ্যাবজর্পশন করে, ঠিক আছে? যখন সোডিয়ামকে অ্যাবজর্পশন করে নেয়, এটা কত মারে বা কোথাও তুমি লবণ ছিটায় রাখছো, পরের দিন আসে দেখবা লবণটা গলে গেছে মানে কী টানছে সে বলো তো? পানি টানছে, নিজের কাছে সে পানি টানে, H2O নিজের কাছে টানে, ঠিক আছে? তাহলে লবণ নিয়ে যাওয়া মানে হলো পানি নিয়ে যাওয়া। তো যাই হোক, অ্যাঞ্জিওটেনসিন কী করে? এই সোডিয়াম এবং এটাকে অ্যাবজর্পশন করে নেয়,
বুঝেছে? অ্যাবজর্পশন করে নেয়, অ্যাবজর্পশন করে নেওয়ার ফলে কি চলে যায়, পানি চলে যায় রক্তনালীতে বেশি করে। ওকে, এটা একটা কারণ। 2 নাম্বার অ্যানজিওটেনসিন, নাম যেটা তার কাজ সেটা। অ্যানজিওটেনসিন মানে কি, রক্তনালীকে চাপ দেওয়া, তাহলে ভ্যাসো মানে কি রক্তনালী, কনস্ট্রিকশন মানে হলো চাপ, রক্তনালীকে চাপ দেয়। ঠিক আছে, তাহলে পানি টানে নিয়ে গেল, তাহলে রক্তনালী এইটা ছিল, রক্তনালীতে কি টানলো, পানি টানলো, সোডিয়াম টানলো, আর রক্তনালীকে চাপ দিয়ে হলো চিকন করে দিল, দুটো কাজ করলো। আর সে আরেকটা কাজ করে অ্যানজিওটেনসিন 2, এই অ্যাড্রেনাল কর্টেক্সের কাছে যায়, অ্যাড্রেনাল কর্টেক্সের কাছে গিয়ে বলে যে অ্যালডোস্টেরনটা ছাড়ে দাও, এই যে অ্যালডোস্টেরনটা ছাড়ে দাও, মানে অ্যালডোস্টেরনের একটা কাজ আছে, এটাও তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, জুলজি 6 অধ্যায়ে ছিল যে বলা যে অ্যালডোস্টেরন যখন রিলিজ হয় তখন সে দুইটা জিনিসকে টানে, সোডিয়ামকে টানে আর পানিকে টানে। এটা একটু বোঝা জরুরি, ও কিন্তু শুধুমাত্র সোডিয়ামকেই টানে। আর সোডিয়ামের একটা অ্যাফিনিটি আছে, অ্যাফিনিটি মানে হলো আকর্ষণ। ওই যে তোমাকে লবণ দিয়ে বুঝাইলাম, লবণ রাখে দাও, 2 দিন পর এসে দেখবো ওটা গলে গেছে, কেন? কারণ এখানে ক্লোরাইড কিন্তু পানি টানে এমনটা না, এই সোডিয়ামটার পানির প্রতি খুব আকর্ষণ, সে পানি দেখলেই পানি টানবে। সো বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকে, ওই জলীয় বাষ্প থেকে পানিটাকে টানে সে নিজের মধ্যে নিয়ে নেয় এবং গলে যায়। তাহলে সোডিয়াম তুমি যদি টানো রক্তের মধ্যে, তাহলে সে সোডিয়াম একাই যাবে না, তার সাথে কাকে নিয়ে যাবে, পানিকে সাথে নিয়ে চলে যাবে। বুঝা গেছে? তাহলে এখন খেয়াল করে দেখো তো, আমার ঝামেলাটা কোথায় হয়েছিল? ঝামেলাটা প্রথম হয়েছিল যে ব্লাড প্রেশার আমার কমে গেছিলো, তখন আমার কে রিলিজ হলো, রেনিন। রেনিন কেন রিলিজ হলো আমি জানি, রেনিন রিলিজ হয়ে কী করলো, সে রক্তনালীকে প্রথমে একটু ইনিশিয়ালি চাপ দেওয়ার জন্য এনজিওটেনসিন 1-এ কনভার্ট করলো। এনজিওটেনসিন 1 তারপরে কিসে রূপান্তর হলো, এনজিওটেনসিন 2। এটাতে কে সাহায্য করলো, এসিই। কোথায় থেকে আসলো সেটা, লাংস থেকে আসলো, লাংস থেকে। ঠিক আছে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম লাংস থেকে আসলো। লাংস থেকে আসার পর অ্যানজিওটেনসিন 2-তে রূপান্তর করলো, 1-কে 2-তে রূপান্তর করলো, 1 হয়ে গেল 2। এই 2টা যেটা আছে এই হলো খুব কাজ করতে পারে, সে তার নাম অনুযায়ী কাজটা করলো, অ্যানজিওটেনসিন ভ্যাসোকনস্ট্রিকশন। আর সে কী করলো, অ্যালডোস্টেরনকে রিলিজ করে দিয়ে সোডিয়াম এবং ওয়াটারকে টানিয়ে নিল, সাথে আবার নিজেও সোডিয়াম এবং ওয়াটারকে কিছুটা টানিয়ে নিল। তাহলে আমার ব্লাড প্রেশার হইলো গেছিল কমে। ওকে, এখন আমি রক্তের মধ্যে নিয়ে আসলাম পানি, সাথে নিয়ে আসলাম সোডিয়াম, সোডিয়াম আবার সাথে নিয়ে আসলাম আরও পানি। ঠিক আছে, প্লাস আমি রক্তনালী যেটা ছিল ভ্যাসো কনস্ট্রিকশন করে দিছি, ভ্যাসো কনস্ট্রিকশন করে দিছি, চিপাই দিছি। তাহলে এখন আমার ব্লাড প্রেশারটা কী হয়ে যাবে বলো তো, ব্লাড প্রেশারটা বাড়ে যাবে। বুঝা গেছে? এইটা হলো আমাদের বডির নর্মাল ফিজিওলজি। কি বলো, নর্মাল ফিজিওলজি। মানে আমার শরীর এ যদি কখনো হুট করে ব্লাড প্রেশার কমে যায়, অনেক কারণে হইতে পারে। কী কী কারণে হইতে পারে? মনে করো তুমি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছো, সেখানে তোমার অনেক বেশি পরিমাণে রক্ত ব্লিডিং হচ্ছে, রক্ত বের হয়ে গেছে। 2 নম্বরে হলো তুমি হুট করে ভয় পেয়ে গেছো, ফিয়ার, তোমার হুট করে অ্যাংজাইটি হয়েছে, অ্যাটাক হয়েছে, প্যানিক অ্যাটাক। ঠিক আছে, ওকে। অথবা তুমি অনেক দিন থেকে ডিহাইড্রেশনের মধ্যে আসো, তুমি পানি খাচ্ছ না ঠিকভাবে, পানি খাওয়া কম হয়ে গেছে, তাহলে ব্লাড প্রেশার কী হয়ে যাবে, কমে যাবে। অনেকগুলো কারণে তোমার ব্লাড প্রেশার কমে গেছে, এটা নর্মালি হয় আমাদের, কোনো অসুখ না কিন্তু, নর্মালি হয়। তো ব্লাড প্রেশার হুট করে যখন তোমার কমে গেছে, তখন আমার বডি স্বাভাবিকভাবে কীভাবে ব্লাড প্রেশারটা বাড়ায়, এইভাবে ব্লাড প্রেশারটা বাড়ায় দেয়। দেখছে, এইভাবে ব্লাড প্রেশারটা কী করে দেয়, বাড়ায় দেয়। এটা শিখলাম আমরা। এইটাই হলো আমার রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তো আমাদের একটু বইয়ের মধ্যে দেখি, এটা আমাদের একটা লেকচার নোট। হ্যাঁ, লেকচার নোটের মধ্যে দেখা আছে ডিক্রিজ আর্টারিয়াল ব্লাড প্রেশার, মানে হলো ব্লাড প্রেশার কী হয়ে গেছে, কমে গেছে। তখন আমার কিডনি কী করবে, রেনিন রিলিজ করবে। সে হইলো রক্তের দ্বারা বাহিত হয়ে অ্যানজিওটেনসিনোজেনকে নিয়ে আসবে, কোথায় থেকে, লিভার থেকে নিয়ে আসবে, আনলো। তারপর সে ওটাকে কিসে রূপান্তর করে দেবে, অ্যানজিওটেনসিন 1। অ্যানজিওটেনসিন 1 কিন্তু খুব বেশি ফাংশনাল না, সে খুব বেশি কাজ করতে পারে না, হালকা হালকা কাজ করে, তা দিয়ে এনাফ না, ব্লাড প্রেশারটা বাড়ানো এনাফ না। সেই কারণে লাংয়ের কাছ থেকে একটা এনজাইম নিয়ে আসে, সেটার নাম হলো অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এসিই। তাহলে অ্যানজিওটেনসিন 1-কে কী করে দেবে, সে অ্যানজিওটেনসিন 2-তে রূপান্তর করে দেবে। কারণ অ্যানজিওটেনসিন 2 যার নাম যেটা, সেই কাজ করবে। অ্যানজিও মানে রক্তনালী, টেনসিন মানে হলো চাপ, রক্তনালীকে চাপ দাও, তাহলে কী হবে, রক্তনালী চাপ খেয়ে যাবে। চাপ খেয়ে গেলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, মানে রক্তনালী সংকুচিত হয়ে গেলে, রক্তনালী যদি সংকুচিত হয়ে যায় তখন ইনিশিয়ালি ব্লাড প্রেশারটা কী করবে, আমার বাড়ে যাবে। ওই যে তোমাকে বললাম পাইপ ছিল লম্বা, পাইপের এই 2 সাইডে আমি আঙ্গুল দিয়ে চিপে ধরছি, তাহলে এটার ফ্লোটা বাড়ে যাবে না, ব্লাড প্রেশারটা বাড়ে যাবে, রক্তের ফ্লোটা বাড়ে যাবে, প্রেশার বাড়বে। ঠিক আছে, এবার চলে আসো 1 নাম্বার কাজ, এইটা করলো। এবার অ্যানজিওটেনসিন 2 কিন্তু দৌড়ে যায় কার কাছে জানো, অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভ করে দেয়। ওই যে বললাম অ্যাড্রেনাল কর্টেক্সে যাবে, অ্যাড্রেনাল কর্টেক্সে গিয়ে আমাদের যে অ্যালডোস্টেরনটা আছে, ওই অ্যালডোস্টেরনকে কী করে দেবে, অ্যাক্টিভ করে দেবে। কারণ অ্যালডোস্টেরনের কাজ কী, অ্যালডোস্টেরন ভালোবাসে হলো সোডিয়ামকে, এই সল্ট মানে হলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের হলো সোডিয়ামকে টানে। এই সোডিয়ামকে যখন টানে, তখন সোডিয়াম তার সাথে কী নিয়ে যায়, পানিকে নিয়ে যায়, প্লাস তারা এমনিতেও পানিকে টানে। সোডিয়াম যে পরিমাণ পানি নিয়ে যায়, প্লাস সে নিজেও পানি টানে, তাহলে পানি টানতে থাকবে। পানি যখন টানতে থাকে, তখন এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা আছে, এটার ভলিউম বাড়ে, তারপর আস্তে আস্তে ব্লাডের ভলিউম বাড়ে যায়। যখন ব্লাডের ভলিউম বাড়ে যাবে, তখন যে আর্টেরিয়াল ভলিউম যেটা আছে, এটা বাড়ে যাবে। এটা বাড়া মানে আলটিমেটলি কী বাড়া, ব্লাড প্রেশারটা বাড়ে যাওয়া। দেখছে, তাহলে আমার যখন হুট করে ব্লাড প্রেশার কমে যায়,
তখন এইটা হলো একটা সিস্টেম, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন এটা হলো একটা সিস্টেম, সে আমার ব্লাড প্রেশারটাকে কী করে দেয়, বাড়ায় দেয়। বুঝছো? আই হোপ তোমরা বুঝছো এটা ইনশাল্লাহ। এখন তোমার ব্লাড প্রেশারটা বাড়ায় দেওয়ার মেকানিজম হলো এইটা, এটা আমাদের নর্মাল ফিজিওলজি, এটা আমাদের নর্মাল ফিজিওলজি, যে ব্লাড প্রেশার আমার কমে গেলে আমার ব্লাড প্রেশার কীভাবে বাড়লো। এবার আমরা একটা ডিজিজ কন্ডিশন নিয়ে পড়াশোনা করব। ডিজিজ কন্ডিশনটা হলো, তোমরা বুঝতেই পারতেছো বিপি নিয়ে কথা বলতেছি। এখন কোনো একটা যদি মানুষ থাকে তোমার কাছে, হ্যাঁ, কোনো একটা কী থাকে, মানুষ থাকে, সে মানুষটা কী করে, তার ব্লাড প্রেশার অলরেডি অনেক বেশি, ব্লাড প্রেশার কি অনেক বেশি। তুমি চাচ্ছ যে আমি তার ব্লাড প্রেশারটা আর যতটুকু আছে এতটুকুই যেন থাকে, বা এর চাইতে যেন না বাড়ে, সবসময় এটা কী থাকে, একটু যেন কমলে যেন একটু কমে, বুঝা গেছে, কমে যেন না বাড়ে। তাহলে তোমার উচিত কী হবে বলো তো, যে তার যেন ব্লাড প্রেশারটা না বাড়ে, যতটুকু আছে অতটুকুতেই আটকে থাকে, আর যেন না বাড়ে। তাহলে কি আমাদের এই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে চলতে দেওয়া যাবে, চলতে দেয়া যাবে, বলো? চলতে দেওয়া যাবে না। তাহলে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে আমাকে কী করতে হবে, বন্ধ করতে হবে। এবং জানো, তুমি যখন এটা পড়বা তখন আমি তোমাকে নিচে দেখাচ্ছি। দেখো, মনে করো আমার ব্লাড প্রেশার বেশি, বিপি বেশি, তার মানে এটাকে আমরা কোন রোগ বলি, হাইপার টেনশন। হাইপার টেনশনকে শর্ট ফর্মে HTN বলে, হাইপার টেনশন। তো হাইপার টেনশনের রোগী তুমি, তাহলে তোমার ব্লাড প্রেশার কী করতে হবে, কমাইতে হবে। কমাইতে গেলে কী করতে হবে তোমাকে, যে ড্রাগটা দেওয়া হয় ওটাকে বলা হয় অ্যান্টি হাইপারটেনসিভ, ঠিক আছে, হাইপার টেনশন কমায় যে ড্রাগ। কয়টা আছে এখানে দেখো লেখা আছে অনেকগুলা, ACE ইনহিবিটর্স, ARBs, তারপরে আলফা ব্লকার্স, বিটা ব্লকার্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, ডায়োরেটিক্স। আমরা এগুলো পড়বো না, আমরা আজকে পড়বো শুধুমাত্র দুইটা, সেটা হলো ACE ইনহিবিটর্স আর হলো ARBs, ঠিক আছে। ফুল ফর্মটা দেখো খেয়াল করে, কী লেখা আছে, ACE ইনহিবিটর্স, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর্স। ওকে, তাহলে অ্যানজিওটেনসিন কনভার্টিং যে এনজাইমটা আছে এইটাকে আমি কাজ করতে দেব না, এটার কাজ বন্ধ। তাহলে এমন একটা ওষুধ খাবো যেটা যে এই এনজাইমটাকে কী করে দেবে, নষ্ট করে দেবে। ওকে, আর 2 নম্বর দেখো লেখা আছে ARB, এইটা হলো অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। মানে অ্যানজিওটেনসিন যেটা আছে সেটা যে রিসেপ্টরে গিয়ে কাজ করে, কী বললাম, যে রিসেপ্টরে গিয়ে কাজ করে। রিসেপ্টরের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ একটা সময় গিয়ে। জাস্ট মনে রাখবা যে রিসেপ্টর কি, একটা কোষের মধ্যে একটা অংশ, যেখানে যে এই অ্যানজিওটেনসিন যখন বসে তখন এই কোষগুলো, এই সেলগুলো রেসপন্স করে। কারণ মনে করো এটা হলো একটা রক্তনালীর, একটা ব্লাড ভেসেলের সেল। তো ব্লাড ভেসেলের সেলে আসছে, এইখানে রিসিভ করছে এটাকে কে, রিসেপ্টর। কে আসছে, অ্যানজিওটেনসিনোজেন। অ্যানজিওটেনসিন কী কাজ দিবে সে বলো, সে বলবে যে রক্তনালীর যে কোষগুলো আছে তোমরা একসাথে কন্ট্রাক্ট করো, যাতে রক্তনালীটা কী হয়ে যায়, আগে এরকম ছিল এখন যেন সরু হয়ে যায়। ওকে, এটা হলো রিসেপ্টরের কাজ, রিসিভ করে যে রেসপন্সটা দেবে ওটা কাজ করা। তাহলে ব্লাড প্রেশারটাকে শুরু করে দেওয়ার কাজ করে। তা আমি এখন যদি এই রিসেপ্টরটাকে ব্লক করে দেই, মানে এই রিসেপ্টরটাকে আমি কাজ করতে দিচ্ছি না, মানে রিসেপ্টরটা নাই, ঠিক আছে, তাহলে অ্যানজিওটেনসিন আসে বসবে কই, যদি কোথাও সে বসতে না পারে তাহলে সে রক্তনালীকে সংকোচিত করবে কেমনে, পারবে বলো, পারবে না। দেখো এখানে এটা লেখা আছে মেকানিজম অফ ACE ইনহিবিটরসটা আগে দেখি, তারপর দেখতেছি ARBs। এই দেখো আমাদের যেটা ছিল রেনিন, রেনিন গেল অ্যানজিওটেনসিনোজেন লিভার থেকে নিয়ে ওটাকে অ্যানজিওটেনসিন 1-এ রূপান্তর করলো। 1 তো বেশি কাজ করতে পারে না, কাজ করে কে বলো, অ্যানজিওটেনসিন 2। তাহলে এখন এইখানে একটা এনজাইম লাগে আমার, সেটার নাম কি, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা কোথায় থেকে আসে বলো তো, লাংস থেকে আসে, ঠিক আছে। তো আমি ACE ইনহিবিটর নামে একটা ঔষধ আছে, এই ঔষধটা আমি খাইছি। খাসে যে কী করছে, ACE ইনহিবিটর ব্লক দ্য অ্যাকশন অফ দিস এনজাইম, দিস বলতে বোঝাচ্ছে হলো ACE এনজাইম। তাহলে এর কাজ করতে কী দেবে, এর কাজ কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে অ্যানজিওটেনসিন 1 কখনোই কি অ্যানজিওটেনসিন 2-তে আসতে পারবে, পারবে না। যদি অ্যানজিওটেনসিন 2-তে আসতে না পারে তাহলে তার যেটা কাজ ছিল, সে ভ্যাসেলকে কনস্ট্রিকশন করে দেয়, ভ্যাসেলকে কনস্ট্রিক্ট করে দেয়, সেটা করতে পারবে, পারবে না। ওয়াটার এবং সল্টকে রিটেনশন করে ব্লাড প্রেশারটা, সে ব্লাড প্রেশারটাকে বাড়াইতো, ভ্যাসো কনস্ট্রিকশন করে ব্লাড প্রেশারটাকে বাড়াইতো, সে কি আর ব্লাড প্রেশার বাড়াইতে পারবে না। তাহলে ব্লাড প্রেশার যা আছে তাই থাকবে অথবা কমে যাবে, যা আছে তাই থাকবে অথবা কমে যাবে, বুঝা গেছে। তাহলে ACE যেটা আছে ACE ইনহিবিটর এই ধরনের ড্রাগ যদি আমরা একজন হাইপারটেনসিভ রোগীকে দেই যার ব্লাড প্রেশার আছে, তাহলে তার ব্লাড প্রেশারটা কী হবে বলো তো, কন্ট্রোলে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল বলি, ঠিক আছে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হয়, ডায়াবেটিস কন্ট্রোল করতে হয়, এগুলো হলো নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো একজনের থাকলে আরেকজনের হবে এমনটা না,
মানে ছোঁয়াচে না, ঠিক আছে? তাহলে কী করতে হয়, মেনটেন করতে হয়, কন্ট্রোল করতে হয়। তাহলে দেখো ব্লাড প্রেশার আর কখনো বাড়বেই না, বাড়তেই দিব না আমরা, ঠিক আছে? তাহলে এটা একটা সিস্টেম। ওকে, তাহলে দেখো যে আমরা একটা নর্মাল ফিজিওলজির মেকানিজম শিখলাম, ফিজিওলজির একটা মেকানিজম শিখলাম, ওই মেকানিজমটাকে আমরা নিয়ে আসলাম ফার্মাকোলজিতে, যেখানে আমরা ঔষধ সম্পর্কে জানলাম। এই ঔষধ দিয়ে আমরা একটা রোগকে ট্রিট করলাম, হাইপার টেনশন যাতে আর তখনও না বাড়ে, দেখছে? আচ্ছা, এবার আসো আরেকটা কি শিখছি বলো, এআরবি অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এটার জন্য এই পরের ইমেজটা দেখো, এই যে এসি ইনহিবিটর তো এটা ইনহিবিট করে দিল। এখন মনে করো আমি এসি ইনহিবিটর ওষুধটা খাই নেই, তাহলে অ্যানজিওটেনসিন 2 আমার বের হয়ে আসছে, তাহলে সে এখন কী করতে যাবে বলো তো, কাজ করতে যাবে না। আবার বলতেছি, এসি ইনহিবিটর আমি ওষুধটা খাই নেই, ওকে, তাহলে অ্যানজিওটেনসিন 2 তো রিলিজ হবেই, অ্যানজিওটেনসিন 2 তো তৈরি হবেই, তাহলে সে কাজ করতে যাবে, তাহলে সে কাজ করতে চাবে। এখন সে যদি কাজ করতে চায়, হ্যাঁ, তাকে কাজ করতে দেওয়া যাবে, কারণ আমার রোগীটার কী আছে, হাইপার টেনশন আছে, কাজ করতে দেবো না। তো এখন অ্যানজিওটেনসিন কিন্তু এটা লাগবে না, বাদ দাও, দুইটা রিসেপ্টরের উপর কাজ করে, একটা হলো রিসেপ্টর 1, একটা হলো রিসেপ্টর 2। রিসেপ্টর 1টা বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যে এআরবি খাই, এই অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার যে ঔষধটা খাই, এ যা কী করে, এই অ্যানজিওটেনসিন 2 এর রিসেপ্টর 1 যেটা আছে এইটাকে কী করে দেয়, ব্লক, মানে কোষের ওপরে কাজই করতে পারবে না। এ যদি কাজ করতে না পারে, তাহলে এর কাজ কী ছিল, দেখো কাজ কী ছিল যেটা করতে পারতেছে না, ভ্যাসোকনস্ট্রিকশন করা পারবে না, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, এটা তো বোঝাইতে গেলে আরেক সমস্যা লাগবে, সমস্যা নাই। সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ব্লাড প্রেশার বাড়ে, সহজ কথা বলতে গেলে কি, সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ব্লাড প্রেশার কী হবে, বাড়বে, তাহলে এটাকেও বাড়তে দিবে না। অ্যালডোস্টেরন সিক্রেশন করে, অ্যালডোস্টেরনের কাজ কী বলো, এই সোডিয়ামকে বাড়াবে, তারপরে পানিকে টানবে, টানে নিয়ে আবার কী করবে, ব্লাড প্রেশারটাকে বাড়ায় দেবে, মানে রক্তের ভলিউম বাড়াবে, রক্তের ভলিউম বাড়লে রক্তের প্রেশারও বাড়ে যাবে, তো এইটাকেও সে কাজ করতে দেবে না, ঠিক আছে? সোডিয়াম ওয়াটার রিঅবজর্পশন করতে দেবে না, পটাশিয়ামকে এক্সক্রিয়েশন বাড়ায় দেবে, পটাশিয়াম যত বাইরের দিকে বের হয়ে যাবে তত বেশি বিপি কমে, অ্যাকচুয়ালি এটা ভালো, ঠিক আছে? কিন্তু যদি এটা যত রেনাল পটাশিয়াম বাইরে বের হয়ে যাবে তত বিপি হইলেও বাড়ে, তো এটাকে যদি বাইরে বের হইতে দেবে না, কম হয়ে যাবে, কারণ এটা বন্ধ করে দিছো না, তাহলে এগুলো একটা কাজও হবে না, যেগুলো লেগছে সব বাড়বে না, সবগুলো হলো একটা একটা করে কী হয়ে যাবে, কমে যাবে, কমে যাবে, কমে যাবে, দেখছে? তাহলে দেখো আমরা একটা প্রসেস শিখলাম, এই প্রসেসের মধ্যে দুইটা ড্রাগ আছে, একটা হলো এসি ইনহিবিটর, ওকে, সে কী করে, ব্লাড প্রেশার বাড়তে দিচ্ছে না, এআরবি কী করে, সে ব্লাড প্রেশার বাড়তে দিচ্ছে না। এখন তোমরা যখন এটা আরও ডিটেলসে পড়বা, তোমাদের আরও কিছু কোশ্চেন আসবে, যেমন আমি তোমাকে বলি, এই যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যেটা আছে, সে কখন কাজ করা শুরু করে বলো তো, যখন ব্লাড প্রেশারটা ড্রপ করে। কিন্তু আমি এখানে বারবার পড়ানোর সময় বলতেছি যে হাইপার টেনশনের রোগীর ক্ষেত্রে তার ব্লাড প্রেশারটা কী হয়, ব্লাড প্রেশারটা কী হয়, অনেক হাই হয়, তাই না? তাহলে ব্লাড প্রেশার যখন হাই থাকবে তখন কেন রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম কাজ করতে যাবে, এটা আসলে কথাটা না। আমাদের ব্লাড প্রেশারটা প্রথমে আমরা একটু কমাই, বুঝছো, ব্লাড প্রেশারটা প্রথমে একটু কমাই, ব্লাড প্রেশার কমানোর পর এই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম যেটা আছে এটাকে আমরা কাজ করতে দেই না। এই ব্লাড প্রেশার কমানোর জন্য কিন্তু দেখো অনেকগুলো ওষুধ আছে, এসি ইনহিবিটর, এআরবি, আলফা ব্লকার, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়োরেটিক্স, ঠিক আছে? তো আমি তোমাকে এখন এইটুকু শুধুমাত্র একটু বুঝাই দেবো, তোমরা এটা ডিটেলসে পরবর্তীতে শিখবে ইনশাল্লাহ যখন ফার্মাকোলজি পড়বা, ওকে? আপাতত একটু দেখো। তাহলে এখন প্রশ্নটা হলো যে ভাইয়া রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম শুধুমাত্র তখনই কাজ করে যখন ব্লাড প্রেশারটা কমে যায়, ঠিক আছে? কিন্তু আমরা পড়তেছি হাইপার টেনশনের রোগী, যার ব্লাড প্রেশারটা সবসময় কী হয়, বেশি বেশি হয়ে আছে, তাহলে এর ক্ষেত্রে কেন আমি এই দুটো ওষুধ ব্যবহার করব? তুমি দেখবা যে যতগুলো প্রেশারের রোগী আছে তাদের কারোরই ওষুধ কারোর সাথে মেলে না, এক একজন এক একটা ওষুধ খায়। তা আমি তোমাকে আগে ব্লাড প্রেশারটা কমায় দেখাই। তো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের মধ্যে দেখো একটা ওষুধ লেখা আছে ডাইউরেটিক্স। বলো ইউরেটিক্স মানে কি? ইউরেটিক্স মানে হলো মূত্র বা মূত্র রিলেটেড, বুঝা গেছে? ডাইউরেটিক্স মানে কি? ডাই মানে হলো দ্বিগুণ, ঠিক আছে, দ্বিগুণ বা বেশি। তাহলে ডাইউরেটিক্স মানে কি বলতো, যে জিনিসটা মূত্রের পরিমাণ কী করে দেবে, বাড়াই দিবে। তাহলে এখন তুমি যদি মূত্রের পরিমাণ বাড়ায় দাও, মনে করো ডায়াবেটিস খাইছে একজন প্রেশারের রোগী, ওকে, এ হলো প্রেশারের রোগী, এ হলো এর ব্লাড প্রেশার বেশি, এর ব্লাড প্রেশার কি বেশি, একে আমি দিছি হলো ডায়াবেটিক্স। তাহলে সে প্রচুর পরিমাণে কি করবে, মূত্র, ঠিক আছে? তাহলে মূত্র যখন বাইরের দিকে বের হয়ে যাবে তখন তার ব্লাডের যে ভলিউম আছে, সেটা কী হয়ে যাবে, কমে যাবে। ব্লাডের ভলিউম কমে গেলে বিপি কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে যে রোগীর অতিরিক্ত ব্লাড প্রেশার, সেই এই ঔষধটা দিলেই কিন্তু তার ব্লাড প্রেশার কী হয়ে যাবে, কমে যাবে, বুঝা গেছে? কমে গেল। এখন তোমার এখানে কোন সিস্টেম কাজ করতে শুরু করে দেবে, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, ঠিক আছে? আমি কি চাচ্ছি, ওর যে ব্লাড প্রেশারটা আমি কমায় রাখছি এইটুকুই যেন তার ব্লাড প্রেশারটা থাকে, ঠিক আছে? কারণ ওর ব্লাড প্রেশার অলরেডি হাই, বিপি ছিল অনেক হাই, আমি একটু ডায়াবেটিক্স দিয়ে তার ব্লাড প্রেশারটা একটু কমাইছি, কন্ট্রোলে নিয়ে আসছি। এখন আমি চাচ্ছি না যে ব্লাড প্রেশারটা আবার বাড়ুক,
কিন্তু আমার বডির নর্মাল ফিজিওলজির মেকানিজম যেটা হলো রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের কাজ, তার কাজ কি ব্লাড প্রেশারটা কী করে দেওয়া, বাড়ায় দেওয়া। তাহলে এটাকে কাজ করতে দেওয়া যাবে না, তখন তাকে আমরা কী ওষুধ দেবো, হয় এইটা ওষুধ দেবো নাহলে এইটা ওষুধ দেবো, বুঝছো, হয় এটা ওষুধ দেবো নাহলে এটা ওষুধ দেবো। মানে এই দুটো ওষুধ দিলে, কারণ ব্লাড প্রেশার যেটা আমি কমায় রাখলাম, বিপিটা যেটা আমি একটু কমায় রাখলাম, সেইটা আর বিপিটা বাড়বে না, বুঝছো, সেই বিপিটা আর বাড়বে না, ওই কনস্ট্যান্টে থাকবে। বুঝতে পারছে? আশা করি বুঝছো। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা তো গ্রুপে কোশ্চেন করতেই পারবা। তাহলে ব্লাড প্রেশারটা কমাই দিছি, কমাই দেওয়ার পর ব্লাড প্রেশারটা যাতে আর না বাড়ে সেই জন্য আমি আরেকটা ওষুধ দিচ্ছি। সেই জন্য দেখবা যে হাইপারটেনশনদের রোগীদের কোনো রোগীর অত বেশি প্রেশার থাকে না, সেই জন্য তাদের একটা ড্রাগ দিলেই হয়ে যায়, ঠিক আছে। কোনো রোগী আছে যারা সকালে একটা ড্রাগ খায়, রাতে একটা ড্রাগ খায়, ঠিক আছে, অথবা রাতেই 2টা ড্রাগ খায়, সকালে 2টা ড্রাগ খায়, এরকম বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল ব্যাপার স্যাপার আলাদা আছে। এটা আসলে তোমাদের এখন বোঝানো সম্ভবই না কোনোভাবেই। পরবর্তীতে তোমরা যখন আস্তে আস্তে যাবা, তোমরা ফিজিওলজির পর বায়োকেমিস্ট্রি, তারপরে ফার্মাকোলজি, মেডিসিনে যাবা, তখন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবা, আশা করা যায়, যদি ঠিকভাবে পড়ো, ঠিকভাবে বুঝে শুনে পড়ো। আশা করি আমি তোমাদেরকে ফিজিওলজির একটা ডেমো দিতে পারছি যে একটা সিস্টেমকে আমরা কিভাবে ব্যবহার করে একজন রোগীকে সুস্থ করে তুলতে পারি বা রোগীর রোগ মেনটেন করতে পারি। এটা সবচেয়ে সহজ একটা নিয়ম ছিল, তাই আমি খুব সহজে এটা বুঝাই দিলাম, এবং আশা করি যারা এইচএসসি পরীক্ষা দিয়ে কেবল চান্স পাইছো তাদের জন্য এটা বোঝাটা এই সময় একটু তুলনামূলক সহজ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।